আপনার লজ্জা শরম কিছুই নেই। যান এখান থেকে বেরিয়ে যান। আপনাকে কতবার বলতে হবে? হ্যাঁ, আমার গলাটা এবার শুকিয়ে গেছে, একটু জল খেলে ভালো হয়। দিদি আসুন 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 দিদি, আসতে কোনো অসুবিধা হয়নি তো দিদি? না না, আসতে কোনো অসুবিধা হয়নি। ঠিক আছে তাহলে বসুন। নমস্কার, আমি চৈতালি রায়, খবর কলকাতা। আপনারা দেখছেন এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে। তো আমরা এখন আসি লাইফ একাডেমি স্কুলে। এখানে এই লাইফ একাডেমি স্কুল খুব নামি দামি উচ্চতম স্কুল, খুব বড় স্কুল। একটি গরিব মায়ের গরিব সন্তান এই স্কুলে ভর্তি হওয়ার জন্য এসেছিল। আপনারা দেখেছেন তাদের, আমরা জানতে পেরেছি যে তাদেরকে ঘা ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছিল। আর আপনারা এটা দেখলেন যে ওনারা এসেছিলেন, যেহেতু তারা মিডল ক্লাস সেই কারণে এখানে এসেছে, তাদেরকে বলছে বেরিয়ে যেতে। আর একজন ফার্স্ট ক্লাস এসেছে তার মেয়েকে নিয়ে, তাকে বলছে আসুন বসুন, রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো। এটাই গরিব আর বড়লোকের মধ্যে পার্থক্য। আর আমি সরাসরি জেনে নেবো প্রিন্সিপালের কাছে, প্রিন্সিপাল কি বলতে যাচ্ছে। গরিব বলে তাই কি তাদেরকে বড় স্কুলে পড়ার অধিকার নেই? লাইফ একাডেমি স্কুল, এই স্কুল খুবই বড়, কিন্তু তাই বলে গরিব মানুষ বলে তাই কি পড়ার কোনো অধিকার নেই? সেটা সরাসরি আমরা জেনে নেবো প্রিন্সিপালের কাছে। প্রিন্সিপাল কি বলতে যাচ্ছে। গরিব বলে তাই কি তার কি বড় স্কুলে পড়ার কোনো অধিকার নেই? না, এই এত বড় নামি দামি স্কুলে গরিব ভিখারিদের কোনো জায়গায় নেই। জানবেন জানছেন, আমাদের কি এত বড় স্কুলে মান সম্মান করলে কিছুই নেই? দাঁড়ান দাঁড়ান, আপনি ভিখারি ভিখারি কাকে বলছেন? ওরা গরিব হতে পারে কিন্তু ভিখারি নয়। আপনি কি বলতে যাচ্ছেন? গরিব মানেই তো ভিখারি। ও আচ্ছা, গরিব মানে ভিখারি, এটাই আপনি বলতে যাচ্ছেন? হ্যাঁ, আমি এই গরিব ভিখারিদের এই স্কুলে ভর্তি নেবো না। আপনাদের যা করেন আপনারা করে নিন। আচ্ছা, তো আপনি কি বলতে চাচ্ছেন? আপনি একজন শিক্ষিকা হয়ে একজন গরিব আর বড় লোকের মধ্যে পার্থক্য বলছেন। একজন গরিব বাচ্চা সেখানে একটা বড় স্কুলে ভর্তি হওয়ার জন্য এসেছে, তাদেরকে বার করে দিচ্ছেন যেহেতু তারা গরিব বলে। এটা কি ঠিক হচ্ছে? আপনি একজন শিক্ষিকা হয়ে আপনার এটা কেন মনে হচ্ছে একটি গরিব বাচ্চা যদি স্কুলে লাইফ একাডেমি স্কুলে ভর্তি হয় তাহলে আর আর বাকি স্টুডেন্টরা চলে যাবে? আপনার এটা কেন মনে হচ্ছে? না, ওরা গরিব সেই কারণে, আর এরা বড় লোক, অনেক বড় লোক সেই কারণে। ও আচ্ছা, ওরা গরিব বলে সেই কারণে, আর ওরা বড় লোক, এটাই আপনি গরিব আর বড় লোকের মধ্যে পার্থক্যটি করছেন। ঠিক আছে, কি ওই ভিখারি বাচ্চা এই স্কুলে পড়াশোনা করবে? কোনোদিনও না। আর আমার মেয়ে তো আমি কোনোদিনও এই স্কুলে ভর্তি করাবো না। মম, আমি ভিখারি বাচ্চার সাথে পড়বো? কখনোই না, আমার ভাবতেই গা রিনরিন করছে। মম, এক্ষুনি স্কুলটাকে সিল করে দাও। বেবি কুল কুল, ওই ভিখারি বাচ্চার সাথে তোর বেঞ্চ শেয়ার করতে দেবো? কোনোদিনও না। আর আমি এই স্কুলটা সিল করে দেবো। আপনি এই স্কুলটাকে সিল করার কে? কারণ এই স্কুলটা আমার অধিকারেই চলে আর আমার কথাই ওঠে বসে। ও আচ্ছা, আপনার কথাই চলে, আপনার কথাই উঠে বসে। ঠিকই আছে। তো আমরা সরাসরি জেনে নেবো অসহায় মা এবং অসহায় মেয়ে তেনারা কি বলতে চাচ্ছে, তাদের কি অনুভূতি সেটা আমরা জেনে নেবো তাদের কাছ দিয়ে। কারণ তারা গরিব বলে তাদেরকে লাইফ একাডেমি স্কুল থেকে বার করে দেওয়া হচ্ছে, যেহেতু তারা গরিব বলে তাকে ভর্তি নেওয়া হচ্ছে না। সরাসরি তাদের কাছে তেনারা কি বলতে চাচ্ছেন আপনারা সেটা শুনুন। মা, আমি কি আর কোনোদিনও বড় স্কুলে ভর্তি হতে পারবো না? মা, তুই শান্ত হ, আমি তোর জন্য দেখি। আর আমি অনলাইনে প্রতিবাদ এখানে যাবো, আর অতীতেও তোর জন্য লড়াই করছি, বর্তমানে করছি, আর ভবিষ্যতে করবো। আর আমার অধিকার আমি এখান থেকে বুঝে নিয়ে তবে যাবো। মা, আমি এখন ছোট, আমার মাথায় অতটা বুদ্ধি নেই। আমার যতটা মনে হচ্ছে যাদের টাকা আছে তাদের সম্মান আছে, যাদের টাকা নেই তাদের অসম্মান করতে হবে। আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না। আমার জন্য তোমার ঘাট টাকা দিয়ে বের করে দেবে, সেটা আমি সহ্য করতে পারবো না। চলো মা এখান থেকে। দাও, তুমি এই স্কুলেই ভর্তি হবে আর এই স্কুলেই পড়বে। তুমি পালিয়ে যাচ্ছ তুমি। জীবন থেকে পালিয়ে যাওয়া খুবই সহজ, কিন্তু জীবন থেকে লড়াই করে বেঁচে থাকা কিন্তু খুবই কঠিন। তুমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো, রুখে দাঁড়াও। তুমি এভাবে পালিয়ে যাচ্ছ, আজ তুমি পালিয়ে যাচ্ছ, কাল তোমার মতন একজন বাচ্চা আসবে, তোমার মায়ের মতন একজন আসবে, এসে যখন এখানে আসবে তাদেরও মুখ লুকিয়ে পালিয়ে যাবে। তুমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো, রুখে দাঁড়াও। তুমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে না এইভাবে মুখ লুকিয়ে পালিয়ে যাবে? কোনটা? আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে চাই। ঠিক আছে, তুমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। আর আপনি কি বলতে চাচ্ছেন? আপনার মেয়ের মতন আপনিও কি মুখ লুকিয়ে পালিয়ে যাবেন, না অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন, রুখে দাঁড়াবেন? কোনটা? অবশ্যই আমি আমার অধিকার বুঝে নিতে চাই, আর আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে চাই। কারণ
আছে। আমার ক্যামেরাম্যানও আপনার পাশে আছে, আমিও আপনার পাশে আছি, আর আমার দর্শক বন্ধুরাও আপনার পাশে আছে। আপনি কি অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করে লড়াই করতে রাজি আছেন? তাহলে চলুন। দিদি দিদি একটু সাইডে আসেন দিদি। ঠিক আছে চলুন, আপনি দাঁড়ান, আমি আসছি। না হেসে বলুন, কি বলুন? একটা কথা ছিল তোমার সাথে। বলুন। মাল করে দিচ্ছি, মুখটা বন্ধ করে রেখে দাও। মাল করে দিয়ে আপনি যা চাবো তাই দেবেন? হ্যাঁ, যা চাবেন তাই দেবো। ভেবে বলছেন তো? হ্যাঁ, আমি ভেবে বলছি। তো আমার ইচ্ছা করছে আপনাকে এক থাপ্পড়ে দাঁত ফেলে দিতে। আপনি কি সেটা চাবেন? তাহলে বসুন। তো আপনি কি বলতে যাচ্ছেন? আপনি একজন শিক্ষিকা হয়ে আপনি এই এক্ষুনি বললেন লাইফ একাডেমি স্কুল খুব নামি দামি উচ্চতম স্কুল, এই বড় স্কুলে ভিখারি বাচ্চাদের কোনো জায়গা নেই গো। তাহলে আপনি একজন শিক্ষিকা হয়ে লাইফ একাডেমি স্কুলে এই শিক্ষা দিচ্ছেন বাচ্চাদের বড় লোক যাদের টাকা আছে তাদের সম্মান আছে, যাদের টাকা নেই তাদের অসম্মান করতে হবে, এটাই শিক্ষা? লাইফ একাডেমি স্কুলে এটাই শিক্ষা? ছাত্রছাত্রীদের কি শেখানো হয়? এটাই শিক্ষা দেওয়া হচ্ছে? আপনি কি সঠিক শিক্ষা দিচ্ছেন? আপনি শিক্ষক হয়ে ভেবে বলুন তো, আপনি সঠিক শিক্ষা দিচ্ছেন? না, আমাদের সঠিক শিক্ষা দেওয়া হচ্ছে না। হচ্ছে না। আর আপনি কি বলতে যাচ্ছেন? লাইফ একাডেমি স্কুল নামি দামি, এখানে গরিব বাচ্চা বললে আর পাঁচটা পড়বে না, বড় লোকের বাচ্চা এইসব বলছেন। তাহলে আপনারা লাইফ একাডেমি সঠিক শিক্ষা দিচ্ছেন তো? লাইফ একাডেমি নামি দামি স্কুল এইসব বলছেন, খুব দাম বাড়াচ্ছেন, ঠিকই আছে, কিন্তু এই স্কুলে বাচ্চারা কি শিখছে? সঠিক শিক্ষা শিখছে না ভুল শিক্ষা শিখছে? শিক্ষা। আর আপনি কি বলতে যাচ্ছেন? আমি ওই ভিখারি দেও ভূত আর এই স্কুলে ভর্তি করাবো? কোনোদিনও না। আপনারা যা করেন করে নিন। আর আমার টাকা আছে, সব কিছু আছে, আপনি ওদের হিসেবে কথা বলছেন, আমার হিসেবে তো কথা বলছেন না। কি ঘুষ টুস খেয়েছেন নাকি? ও, আপনি বলছেন আমি ঘুষ খেয়েছি, এটাই বলছেন না? হ্যাঁ অবশ্যই, ঘুষ না খালি কেউ গরিবদের কথা বলে নাকি? ও আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, আপনার কথাই আমি মেনে নিচ্ছি, আমি ঘুষ খেয়েছি। তো আপনার কথাই মেনে নিচ্ছি, আমি ঘুষ নিয়েছি। তো ওরা যদি ভিখারি বাচ্চা হয় তাহলে আমাকে কিভাবে ঘুষ দেবে? আর আপনি আপনার বাচ্চাকে সঠিক শিক্ষা দিচ্ছেন? হ্যাঁ অবশ্যই, সঠিক শিক্ষা দেওয়া হচ্ছে আমার বাচ্চা। তাই আপনি যে বাচ্চাটাকে মানুষ তৈরি করছেন, অমানুষ তৈরি করছেন, আপনি ভেবে দেখুন। সঠিক শিক্ষা দিচ্ছেন ঠিকই আছে, আপনি সঠিক শিক্ষা দিচ্ছেন আপনার বাচ্চাকে। আপনি যখন বয়স্ক হয়ে যাবে, আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, যখন আপনার খাটের বয়স থাকবে না, দর্শক খুব সুন্দর হচ্ছে, একটু হাততালি দাও। আপনার তখন চলাফেরার বয়স থাকবে না, আপনার তো তখন টাকা থাকবে না। তাহলে আপনি যে শিক্ষাটা দিচ্ছেন, টাকা থাকলে তার সম্মান, আর টাকা না থাকলে তাকে অসম্মান করতে হবে। তাহলে আপনার মেয়ে আপনাকে ছুড়ে ফেলে দিতে। আপনি ভেবে দেখুন তো একবার, আপনি সঠিক শিক্ষা দিচ্ছেন কিনা? না, আর ভুল শিক্ষা দেওয়া হচ্ছে, ভুল শিক্ষা দেওয়া হচ্ছে। আর প্রিন্সিপাল, আপনি কি বলতে যাচ্ছেন? ওই গরিব বাচ্চাকে ভর্তি নেবেন না আমি ভিডিওটাকে ভাইরাল করে দেবো? কোনটা? আপনার কিন্তু মাথা ফাটিয়ে পুরো একদম রক্তাক্ত করে দেবেন বাইরে বার হয়ে। কি বলতে যাচ্ছেন? দিদি দেখুন, আমার ভুল হয়ে গেছে, আর আমি একটা প্রিন্সিপাল, আপনি বুঝুন। আর আমি বাইরে বেরোলে আমার ইট খোলা দিয়ে মাথাটা ফেটিয়ে দেয়, প্লিজ দিদি একবার বুঝুন। দিদি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। দর্শক ক্ষমা করবে না। আপনি আমার কাছে ভুল করে দিয়ে, আপনি যার কাছে ভুল করেছেন তার কাছে যান, ক্ষমা করে দিন। দিদি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। দিদি প্লিজ, আমার অনেক ভুল হয়েছে, প্লিজ দিদি আমাকে ক্ষমা করে দাও। আমি তো একটা প্রিন্সিপাল দিদি, বুঝতে পারছেন না দিদি? আমি বাইরে বেরোলে আমার রক্ত মানে কি করবো, ইট মাথাটা ফাটিয়ে প্লিজ, আপনি বুঝতে পারছেন না? প্রিন্সিপাল দিদি প্লিজ, আপনি দেখুন আমাকে একটু ক্ষমা করে দাও, প্লিজ দিদি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। ঠিক আছে দিদি, এটা কোনো ব্যাপার না, আপনার ভুল আপনি বুঝতে পেরেছেন, যার জন্য অনেক অনেক অনুতপ্ত বা অনেক অনেক আমি খুশি যে কোনো মানুষ তার নিজের ভুল বুঝতে পারার পর নিজে যে ক্ষমা চাইতে আসে, তার থেকে বড় কিছু আর কিছুই হতে পারে না আমার মনে হয়। মা মা তুমি অনেক বড় হবে, আমি তোমার পাশে আছি মা, চিন্তা করো না, আসো আমার বুকে আসো। আমাদের পরের খেলা মমতা ব্যানার্জি আসছে আমাদের মাঠে, সেই কলকাতা থেকে, কালীঘাট থেকে মমতা ব্যানার্জি আসছে আমাদের মাঠে এই মুহূর্তে। আমি অনেক বড় ভুল করেছি, কেননা আমি অন্যায় বিরুদ্ধে থাকতে পারিনি, আমার অনেক বড় ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না, হতে পারে, কিন্তু আপনি এই কাজটা কিন্তু সঠিক করেনি। আর যা শিখতে চাইলো না তার থেকে
বসে সব বস ক্ষমা করে দিয়েছি, ওটা কোনো ব্যাপার না হতে। এ কইছি এ মানা মা, বসো তুমি অনেক বড় হও, আমি তোমার পাশে থাকবো। এই স্কুলে আমি তোমার পড়াশোনার দায়িত্ব নেবো, বেশি অংশটা। তুমি অনেক বড় হও। হাততালি করছে এই দিকেই তো বাচ্চাদের মন দিতে হবে টাই 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 মামার বাড়ি জানি কাজ করে ফেলেছি। মামার বাড়ি টাকার গরম ছিল তো, সেই জন্য আমার মানে একটু দিমাগ বেড়ে গিয়েছিল। সেই টাকার মালিক প্রাইভেট লাভ নেই টাকার বার করলাম আমি ক্ষমা করে দিন দিদি। আপনি আমার বোনেরই মতন হও, আর এর যত দায়িত্ব আমার মেয়ের মতনই, আর এর যত দায়িত্ব সব আমিই নেব। ওটা কোনো ব্যাপার না, কিন্তু আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এর থেকে বড় কিছু হতে পারে না। সে আমি আপনাকে ক্ষমা করো, যে আপনি আপনার ভুল বুঝতে না পারে, তখন কোনো মানুষকে ভুল করার পরে নিজের ক্ষমাটাকে সে মনে মনে মেনে নিয়ে ক্ষমা চাইতে আসে। সবাই, শুধু আমি না, সবাইকে ক্ষমা করে দেওয়া উচিত। যা ক্ষমা করে, এটা এর থেকে বড় কিছু আপনি কিছুই হতে পারে না। তো আমি আপনাকে ক্ষমা করে দিচ্ছি, কোনো ব্যাপারই নেই। তুমি আমাকে ক্ষমা করে দাও, আজ থেকে আমরা বেস্ট ফ্রেন্ড। আমি জেসমিনা, আমি রূপালী। মা আমাকে যে শিক্ষা দিয়েছে আমি সেই শিক্ষায় বড় হয়েছি, আর আমার মমের ভুলটা বুঝতে পেরেছে, আর আমিও আমার ভুলটা বুঝতে পেরেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না। তো একটু আগে আমি একটা রিপোর্ট না তৈরি করলে আমাকে খবর পাঠিয়ে দেবে আমাদের স্যার, মানে আমার চাকরিটা চলে যাবে, এরকম একটা অবস্থা। কিন্তু প্রিন্সিপাল আমাকে অনুরোধ করে বললো যে এই ভিডিওটা ভাইরাল করবে না, যেহেতু ভিডিওটা ভাইরাল করলে আমাদের মানুষের মধ্যে থাকবে না। তো আমি আমার চাকরিটা চলে যাক, কোনো ব্যাপার না, তবু আমি চাইছি যে ভিডিওটা ভাইরাল হলে ভালো হতো। তো প্রিন্সিপাল, আপনি কি বলতে চাচ্ছেন, ভিডিওটা কি আমি ভাইরাল করবো? হ্যাঁ, আপনি ভিডিওটা ভাইরাল করে দেন। হ্যাঁ, তুমি ভিডিওটা ভাইরাল করে দাও, আমাদের মতন যেন আর কেউ না ভুলটা করতে পারে। তুমি ভিডিওটা ভাইরাল করে দাও, আমি বলছি। আপনি কি বলতে চাচ্ছেন, ভিডিওটা কি ভাইরাল করবো আমি? হ্যাঁ, আপনি ভিডিওটা ভাইরাল করে দিন, যাতে আমাদের মতন ভুল আর কেউ না করে। আমরা অনেক বড় ভুল করেছি, আমাদের মতো কেউ যেন ভুল না করে, সেটা আর এরা আর কি সবাই দেখে সেটা শিখতে পারে যেন। বড় লোক আর গরিব লোকের পার্থক্য আমাদের মধ্যে। আপনি কি বলতে চাচ্ছেন, এই ভিডিওটা কি আমি ভাইরাল করবো না ডিলিট করবো, কোনটা? না, ভাইরাল করা উচিত। আর 5টা মানুষ দেখে যেন আমাদের মতন ভুল কাজ যেন না করে। গরিব বলে যে তার অপমান করা হবে, সেটা কোনোদিনও না। আর আমার বেশি দিমাগ হয়ে গেছিল, তো সেই জন্য আর আপনারা ক্ষমা করে দিয়েছেন, এটা আমি অনেক খুশি। অনেক অনেক ধন্যবাদ। তুমি কি বলতে যাচ্ছ? আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আর আমার মমের ভুলটা বুঝতে পেরেছে, এতে আমি অনেক খুশি। আর আগে আমার গরিবদেরকে দেখলে দাঁত এখন ঘিন করতো, গরিবদের পাশে দাঁড়িয়ে আমার দাঁত ঘিন করে উঠতো। আর এখন আমি গরিবদেরকে দেখলে মায়া মমতাই নিজের বোন হিসাবে নিয়ে করবো। আর নাজমুল খান, তুমি বাচ্চাকে বসিয়ে দাও, বাচ্চাগুলো বসিয়ে দাও। আমাদের মমতা ব্যানার্জি আসার মতো হয়ে গেছে। কেমন লাগছে? এর মধ্যে হেলিকপ্টারে আছে, হেলিকপ্টারে আমার অনেক ভালো লাগছে। আর আমি যখন চলে যাচ্ছি, আমাকে ধরে বলেছিলি যে তুমি এই আর এই মমতা ব্যানার্জি হেলিকপ্টার চলে আসছে। আচ্ছা, মাইক্রোফোনটা আমাদের দর্শকের কাছে দাও, যারা খেলা করছে তাদের কাছে দাও। এ কইছি বস, তুই বস, নিচে বস। হেলিকপ্টার উঠে উঠছে মমতা ব্যানার্জির জন্য। চলে আসছে এক্ষুনি আমাদের মমতা ব্যানার্জি। দর্শকদের বলবো মাঠের ভিতরে ঢুকবেন না। শেষ করলো।
शुक्रिया। हमारे मंत्री के लिए जोर से एक बार हाथ ताली दीजिए। आइए ममता बनर्जी आ गए मंच पर। প্রথমে আমার ঈদের শুভেচ্ছা জানালাম আপনাদের জন্য। সবাই ভালো আছেন তো? আমি এসছি কালীঘাট থেকে নাসিরাতি কলবাড়ি ঈদগাহ ময়দানে। সবাই আমার ভালোবাসা শুভেচ্ছা এবং সালাম দেবেন। হবে, সব হবে, অবশ্যই হবে। সামনে 26-এর ইলেকশন আছে, ঘর পাবেন, আরো অনেক কিছু প্রকল্প পাবেন। আপনারা আমার পাশে থাকবেন, হবে, সবই হবে। সবাই আমার পাশে থাকবেন এবং আমাকে জাগিয়ে রাখবেন। 26-এর যে ইলেকশন আছে, সবাই এই 26-এ ভোটটা দেবেন, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। আমি আপনাদের যেসব প্রকল্পগুলো দিচ্ছি, আপনাদের দিদা, ঠাকুমা, দাদু, ঠাকুরদা আছে, তাদের মুখে শুনবেন যে মানে বিগত বছর ধরে যেসব মুখ্যমন্ত্রী আসছে আমাদের এই পশ্চিম বাংলায়, কেউ এরকম প্রকল্প দিয়েছে কি একটু জিজ্ঞেস করবেন। আমি আপনাদের পাশে আছি, আপনারা আমার পাশে থাকবেন, এটাই আমার চাওয়া। আমি আপনাদের জন্য শিশু 0 থেকে 80 বছর বয়স পর্যন্ত, শিশু থেকে 80 প্রত্যেকের জন্য আমি ভাবছি। আমার মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার যেসব পাচ্ছে তারা নিশ্চয়ই আনন্দিত আছে, এবং যারা পায় না, দুয়ারে সরকার, আপনারা সেখানে যোগাযোগ করবেন। আমাদের কর্মীবৃন্দ আছে, সেখানে গিয়ে যোগাযোগ করলে আপনারা সব পেয়ে যাবেন। আমাদের হারোয়া পঞ্চায়েত এলাকার ভিতরে যদি কোনো রকম কেউ মানে সমস্যার ভিতরে থাকে, সেটা আপনারা আমার পাশে সুজিত বোস আছে, পঞ্চায়েতের বিডিও, কর্মীবৃন্দ যেসব আছে সবাইকে জানাবেন। জানালে আমি ঠিক আপনাদের সহযোগিতা করব, আপনারা যেন কোনো প্রকল্প থেকে বাদ না যেতে পারেন। এবং আপনাদের দুয়ারে দুয়ারে প্রত্যেক প্রকল্প পাঠানোর জন্য আমি আমার টিএমসি দলের কর্মীবৃন্দদের সবাইকে জানাচ্ছি যে সবাই আপনারা মা বোনদের দুয়ারে দুয়ারে যাবেন এবং সেখানে গিয়ে জানবেন কে কোনটা পাচ্ছে না, সেটা তাদের পাওয়ার সুযোগ করে দেবেন। এবং আপনাদের কাছে আমার একটাই আশা আছে যে 26-এ ইলেকশনে আপনারা সবাই আমার ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করবেন। আমি আপনাদের পাশে আছি। আমার এক হাতে আছে মুসলমান মা বোনেরা, আর এক হাতে আছে আমার হিন্দু মা বোনেরা। সবাই আমি আমার মানে মা বোন ভাবে আমি সবাইকে শুভেচ্ছা জানাই যে আমার পাশে থাকবেন। মোরা এক বৃন্তে দুইটি কুসুম, সেটা হলো মোরা এক বৃন্তে হিন্দু মুসলমান। সবাই আমার হিন্দু মুসলমান সবাই আমার পাশে থাকবেন, আমিও সবার জন্য আছি এবং থাকবো আগামী দিনে। আপনারা মনে করবেন যে মো দিয়ে মসজিদ তৈরি হয়, যে মো দিয়ে মন্দির তৈরি হয়, সেই মো দিয়ে মমতা ব্যানার্জি মা আপনাদের কাছে এসেছে।
যে শিশু থেকে 80 পর্যন্ত সবার জন্য আমি ভাবছি। আগে যেত বাচ্চারা খালি পায়ে, এখন যাচ্ছে জুতো পায়ে। আগে যেত পলিথিনে বই নিয়ে, এখন যাচ্ছে ব্যাগ নিয়ে। আগে একটা জামা পেত না গরিব মানুষ, যেসব গরিব ছেলে মেয়েরা ছিল, এখন তাদের জন্য স্কলারশিপ, তাদের জন্য কন্যাশ্রী, তাদের জন্য যুবশ্রী, তাদের জন্য রূপশ্রী, সবুজ সাথী প্রকল্প, স্বাস্থ্য সাথী প্রকল্প, সাইকেল, এমনকি 78টা প্রকল্প এই পর্যন্ত ছাড়া হয়েছে। এর অধিক আছে, আরো বেশি আছে, আসবে। আপনারা সবাই যদি আমার পাশে থাকেন তাহলে আমি আরো চাইবো যে আমার মা বোনেরা ভালো থাকলে আমিও ভালো থাকবো। আরেকটা কথা আপনাদের জানানো, মানে আমার আন্তরিকভাবে জানাচ্ছি যে আপনাদের এই যে বাল্য বিবাহ, 18 বছর ঊর্ধ্বে আপনারা কেউ মেয়ে বিয়ে দেবেন না, এটাই আমার অনুরোধ। আপনাদের 18 বছর ঊর্ধ্বে বিয়ে দিলে যে প্রকল্পটা আছে আপনারা তো সেটা পাবেন না, তার থেকে বঞ্চিত হবেন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। আপনাদের জন্য আমি দোয়া করব যে আমার মা বোনেরা, লক্ষ্মীর ভান্ডার মা বোনেরা বা আমার দাদারা বাবুরা যা আছে সবাই যেন ভালো থাকে। এই বলে আমার ঈদের শুভেচ্ছা আপনাদের জানাই।